হেড ইনজিওর্ড পেশেন্টের কি খাওয়ানো হয় আইসিইউতে, কারো যদি রাইলস টিউব থাকে তাহলে রাইলস টিউবের মাধ্যমে কিভাবে খাবার খাওয়ানো হয়। প্রোটিনটা খুব ইম্পর্টেন্ট রিজেনারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটাও খুব ইম্পর্টেন্ট থাকে। মানে রাইলস টিউবটা কি আমরা ডে 1 থেকেও দিতে পারি? পেশেন্টকে ইনিশিয়ালি একটা ক্যালোরি বা প্রোটিন দিয়ে স্টার্ট করা হয়। পেশেন্টের প্রপার নিউট্রিশন মানে একজন পেশেন্ট না পায় তাহলে কি কি কমপ্লিকেশনস হতে পারে? ক্যালোরি ডেফিসিট হতে পারে, প্রোটিন ডেফিসিট হচ্ছে, উইকনেস চলে আসে। আমি খাওয়াচ্ছি কিন্তু লুজ মোশন হচ্ছে, তাহলে কি খাবার বন্ধ করে দেবো, নাকি এর সঙ্গে কোনো এই খাবারের ফ্রিকোয়েন্সির কোনো সম্পর্ক আছে? এটা কিন্তু হবে না। এরকম রাইলস টিউব ফিডিং যাদের বাড়িতে হচ্ছে তাদের ফুসফুসে অনেক সময় খাবার চলে যাচ্ছে। আর তাড়াহুড়ো করে খাবেন না, খাইয়ে একদম জাস্ট ফ্ল্যাট করে শুয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, কিন্তু প্রপার যে নিউট্রিশন পেশেন্ট পাচ্ছে কিনা সেটা কি করে বুঝবো? নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সাহা, কনসালট্যান্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন। আমার কাছে অনেক রোগী মাথায় চোট নিয়ে ভর্তি হন এবং বাড়ির লোক হিসাবে আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকে, মানে রোগীকে কি খাওয়াবেন আপনারা, রোগীর তো জ্ঞান নেই, আপনি আইসিইউতে কিভাবে খাওয়াচ্ছেন রোগীকে, বা কি খাওয়ানো হচ্ছে, বা বাড়িতে নিয়ে গেলে আমরা কিভাবে রোগীকে খাওয়াবো, এই নিয়ে অজস্র প্রশ্ন আমি প্রতিদিন ফেস করি। তো এই জন্যই আমি আজ আমার এই পডকাস্টে আমন্ত্রণ জানিয়েছি ডায়েটিশিয়ান সঞ্চিতা শীলকে। আমরা নেক্সট ম্যাডামের কাছ থেকেই শুনবো তার এই নিউট্রিশন এই জগতে তার অভিজ্ঞতা এবং তার কি কি এক্সপিরিয়েন্স রয়েছে। নমস্কার, আমি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান বলতে পারেন সঞ্চিতা শীল। আমি দীর্ঘ প্রায় 12 বছর ধরে এই ফিল্ডের সঙ্গে জড়িত আছি। তো সেখানে তো এরকম হসপিটাল জগতে বলুন বা আফটার বা এরকম পরবর্তীকালে যারা বাড়িতে ফিরেছেন এবং অনেক অভিজ্ঞতা আমরা সম্মুখীন হই। তো যেখানে আমরা হসপিটালে ভর্তি থাকাকালীন অবস্থাতে পেশেন্টে কি খাবার চলে বা বাড়িতে থাকতে তাদের কি খাবার যেতে পারে, এরকম অনেক প্রশ্নই তো করে থাকেন বাড়ির লোকেরা, এবং তারা অনেক ওরিড থাকেন কি খাওয়াবেন না, অনেক জিনিস আমরা ফেস করি। একদমই। তো এই নিয়ে যাবতীয় সব আলোচনায় আজকে আমরা করব, এবং আমরা এই আলোচনাকে অনেকগুলো সেগমেন্টে ভাগ করেছি, যে কি খাওয়ানো হয় আইসিইউতে এবং কিভাবে আমরা ভিটামিন এবং প্রোটিন ইনটেক বা কার্বোহাইড্রেট ইনটেক এটাকে আমরা এনশিওর করি রোগীর। কারো যদি রাইলস টিউব থাকে তাহলে রাইলস টিউবের মাধ্যমে কিভাবে খাবার খাওয়ানো হয়, বা কি কি কমপ্লিকেশনস হতে পারে যেটা আপনি বাড়িতে পেশেন্টকে নিয়ে গিয়ে ফেস করতে পারেন। এই যাবতীয় প্রশ্নের উত্তর আমরা আজকে ম্যাডামের থেকে নিয়ে নেব। তো প্রথমেই আসি যে একজন মাথায় চোট লাগা রোগী বা হেড ইনজিওর্ড পেশেন্টের আমরা নিউট্রিশন নিয়ে এত কেন ওরিড, কেন এত আমাদের চিন্তা যে তার নিউট্রিশনটা প্রপার না হলে কি কি অসুবিধা হতে পারে, সেটা প্রথম প্রশ্ন। দেখুন, যদি বলেন মাথায় চোট লাগা রোগী বা তার থেকে একটু ডিফারেন্টও যদি আমরা ধরে নিই স্ট্রোক পেশেন্ট, একদম, তাহলে সেখানে স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে নিউট্রিশন যারা ওরাল ফিড করছে, যারা সচেতন, তাদের কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে, যেখানে রোগী নিজে জানেন আমাকে কি ধরনের খাবার খেতে হবে। সেখানে বলে রাখি, স্ট্রোক কখন হয়, যখন আমাদের মাথায় যে ব্রেন ভেসেলস যেগুলো থাকে ওগুলোতে ফ্যাট মানে খারাপ ফ্যাট সেগুলোকে ব্লক করে দিচ্ছে। তো সেই জন্য আমাদের লেস অ্যামাউন্ট অফ ফ্যাট, যেগুলো আমাদের স্যাচুরেটেড ফ্যাটস গুলো আসে আমাদের অ্যানিমাল প্রোটিনস বা অ্যানিমাল ফ্যাট গুলো থেকে, যেগুলো ভিজিবল ফ্যাট, যেরকম ঘি, মাখন, রেড মিট, ফুল ক্রিম দুধ, এইগুলো খেলে আমাদের ক্ষতিগুলো হতে পারে। সেগুলো আমাদের যখন পেশেন্ট ওরাল ফিডের মধ্যে থাকছে তখন ওগুলোকে অ্যাভয়েড করতে হবে। তো সেটা স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে। আই থিংক যেটা হচ্ছে আমাদের রিকভারির ক্ষেত্রেও কিন্তু এই যে প্রোটিন ইনটেক সেটাও খুব জরুরি, বা বেডসোর প্রিভেনশনে ভীষণ ভালো। একদমই। আর অনেক সময় আমরা দেখে থাকি যে রোগীদের আইসিইউতে যারা অনেকদিন ভর্তি থাকে, 15 দিন 20 দিন, তাদের মাসও খুব নষ্ট হয়ে যায়। সেটার জন্য আই থিংক এই নিউট্রিশনটাও একদমই খুব ইম্পর্টেন্ট রোল রয়েছে। তো এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে যে রোগী তো জ্ঞান নেই, রোগী অবচেতন হয়ে রয়েছে, কনসাসনেস খুব খারাপ, তখন কিভাবে খাবার খাওয়ানো হয় আমাদের আইসিইউতে এইসব রোগীদের, সেটা নিয়ে যদি কিছু বলেন। নিশ্চয়ই। দেখুন, যখন কোনো পেশেন্ট ব্রেন ইনজুরি নিয়ে ভর্তি থাকছে ঠিক আছে আইসিইউতে, তখন হয়তো তার লেন্থ অফ স্টেটা শর্ট টার্মও হতে পারে বা হয়তো লং টার্মও হতে পারে। তো আমরা মোটামুটি যারা এই ফিল্ডে কাজ করে আগে দেখিনি তার ইনিশিয়াল বডি ওয়েটটা কিরকম কি অবস্থাতে আছে, কারণ আমাকে ওইটার উপর বেস করে কিন্তু একটা পেশেন্টের প্রোটিন, ক্যালোরি এগুলোকে নির্ধারিত রাখতে হবে। তো এখানে মাথায় রাখতে হবে আমাদের প্রোটিনটা কিসে কাজ করে। প্রোটিনের মেন কাজ হলো কিন্তু টিস্যু বিল্ডিং বা টিস্যু রিপেয়ার।
হ্যাঁ হিলিং। তো হ্যাঁ, হিলিং এর ক্ষেত্রে তো সেখানে যখন আমাদের ব্রেন যখন চোট পাচ্ছে বা আমাদের শারীরিক কিছু চোট হচ্ছে সেইখানে তো আমাদের হিল করতে কিন্তু আমাদের প্রোটিনটা খুব ইম্পর্টেন্ট থাকে। রিজেনারেশনের জন্য খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট। একদম ওমেগা 3 ফ্যাটি একদম। অ্যাসিডটাও খুব ইম্পর্টেন্ট থাকে। তার সঙ্গে আমাদের কিছু ভাইটামিনস বা মিনারেলস যেগুলো থাকছে ওইগুলোও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সেই ভাইটামিনস এর মধ্যে যেমন আপনার বি কমপ্লেক্স থাকতে পারে, ভাইটামিন বি কমপ্লেক্স, ভাইটামিন ডি, এগুলো মিনারেলস এর এগুলো মধ্যে সাপ্লিমেন্টস আমরা আপনারা রেকমেন্ড করে থাকেন। ম্যাগনেসিয়াম এগুলো থাকে। আর হচ্ছে যেটা যারা মানে যেটা আমি প্রশ্ন করেছিলাম, হ্যাঁ মানে অবচেতন রয়েছে যারা, রাইলস টিউব ফিডিং, এটা নিয়ে অনেক প্রশ্ন আমি ফেস করি। রাইলস টিউব ফিডিং, রাইলস টিউব কি করে দেব, কিভাবে খাবার দেওয়া হয়, তাতে কি খাওয়াচ্ছেন, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন। মানে রাইলস টিউবটা কি আমরা ডে 1 থেকেও দিতে পারি? আই থিংক মোটামুটি পেশেন্টকে একটু যখন পেশেন্টের রিকভারি স্টেজে ধরুন 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্স ইনিশিয়াল অবজারভেশন পিরিয়ডটা কেটে গেল, ডক্টরের পরামর্শ অনুযায়ী তখন রাইলস টিউবটা লেগে যাচ্ছে। আমি যেটা বললাম যে আমাদের তখন কেন আমাদের বিএমআই বা আমাদের কেন বডি ওয়েটটা নির্ধারণ করতে লাগে, কারণ ওইটার উপর বেস করে আমরা পেশেন্টকে ইনিশিয়ালি একটা ক্যালোরি বা প্রোটিন দিয়ে স্টার্ট করা হয়। এবার সেটা ডে বাই ডে আমাদের ফ্লুইড ইনটেক কতটা আছে বডিতে, টোটাল যে মানে কিডনির কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখে কিছু আমাদের কোমরবিডিটি দেখে তো আমাদের দেখতে লাগে। তো সেখানে আউটপুট দেখতে লাগে, সে অনুযায়ী ডক্টরসরাই সেরকম বলেই দেন যে এতটা ফ্লুইড সারাদিনের জন্য আপনার এই পেশেন্টের জন্য দিতে পারে। তার উপর বেস করে আমাদের চলে রাইলস টিউব ফিডিং। ফিডিং এ কি হয়, আমাদের মূলত থাকে হচ্ছে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কমার্শিয়াল ফর্মুলাগুলো। একদমই। কেন বলছি কমার্শিয়াল জিনিসগুলো বেটার ইনটেক করা, কারণ এর মধ্যে না পুরো অল্প ফ্লুইডের মধ্যে কতটা ক্যালোরি ডেন্স খাবারটা রয়েছে, মানে অল্প এমএল জলের মধ্যে আমি বেশি ক্যালোরি, বেশি প্রোটিন, আমার যে মাইক্রো নিউট্রিয়েন্টস, ম্যাক্রো নিউট্রিয়েন্টস আছে এগুলো আমি কি করে রিকোয়ারমেন্টস গুলো সব ফুলফিল হয়ে যাচ্ছে কমার্শিয়াল। জলটাও কম দিতে হচ্ছে। একদম। এবার অনেক সময় আমরা থাকে তো অনেকটাই জল কম থাকে। আর অনেক সময় আমরা দেখে থাকি যে যাদের এই ফ্লুইড ইনটেক বেশি হয় তাদের ক্ষেত্রে চেস্ট কমপ্লিকেশনস, চেস্ট ইনফেকশন, পেশেন্টটা শুয়ে আছে, চেস্ট ইনফেকশন এগুলো চান্স বেড়ে যায়। চেস্ট ইনফেকশন বা সিআরপি বেড়ে থাকছে, বেড সোর হয়ে পড়ে থাকছে, তখন আমাদের হাই প্রোটিন ডিমান্ড চলে আসে। ওটা মানে অ্যাকচুয়ালি ওটা মানে বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে আপনারা কাস্টমাইজ করে দেন সেই জিনিসটা, এটাই আপনাদের মেন রোল। একদমই একদম। তো তা বলে কি পেশেন্টরা কখনো কখনো আবার এই ডিমান্ডও থাকে যে আমার পেশেন্ট কি শুধুমাত্রই কমার্শিয়াল ফিডে চলবে, আমরা বাড়িতে গেলে হয়তো কোনো পেশেন্টের হয়তো সেই আর্থিক পরিস্থিতি নেই যে কমার্শিয়াল ফিড থেকে লং টার্মে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে অবশ্যই হতে পারে হোম বেসড আর কি। ওটা আমি পরে আসবো যে বাড়িতে নিয়ে গিয়ে কি করে খাওয়ানো হবে, সেটা খুব বড় একটা টপিক আমাদের জন্য। আচ্ছা, ধরুন যদি পেশেন্টের প্রপার নিউট্রিশন মানে একজন পেশেন্ট না পায়, তাহলে কি কি কমপ্লিকেশনস হতে পারে এই পেশেন্টের? বেশ কিছু কমপ্লিকেশনস আসতে পারে যদি প্রপার ক্যালোরি বা প্রোটিন মেইনটেইন না হয়। কারণ তাতে দেখুন পেশেন্টের ক্যালোরি ডেফিসিট হতে পারে, প্রোটিন ডেফিসিট হচ্ছে, যেখানে আমাদের মাসল থেকে প্রোটিন লস যাচ্ছে, ম্যালনারিশড হয়ে যাচ্ছে সে পেশেন্ট, উইক হয়ে যাচ্ছে, উইকনেস চলে আসে, পেশেন্টের বিভিন্ন রকম ইনফেকশনের চান্সেস বাড়ে, বেড সোর হওয়ার চান্সেস বাড়ে, এন্ড লাস্ট হচ্ছে এই সবগুলো হলে পরে পেশেন্ট দিনের পর দিন আইসিইউ তে পড়ে থাকবে, লেন্থ অফ স্টে বাড়বে, কস্টিং বাড়তে থাকবে। এই যে রাইলস টিউব নিয়ে আমরা এত কথা বলছি, তো এটা দিয়ে খাবার দেওয়া কতটা নিরাপদ? এটা তো একটা ফরেন বডি, মানে অনেকেই জানতে চান যে এটা দিয়ে খাবার দেওয়াটা কি আদৌ নিরাপদ, মানে নাকি শরীরের উপর কোনো বাজে এফেক্ট এটা ফেলে, এরকম কিছু আছে? দেখুন, রাইস টিউব দিয়ে খাবার দেওয়াটা আমার মনে হয় এটা সব থেকে বেশি নিরাপদজনক। এই কারণে, কারণ বিশ্বব্যাপী এই জিনিসটাই ফলো করছে, যখন কোনো পেশেন্ট বেডরিডেন অবস্থাতে আছে সেখানে সে নিজে থেকে খাবার নিতে পারছে না, তাই তাকে রাইস টিউবের মাধ্যমে ফিড করানো হচ্ছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব সেখানে সে প্রপার ইনটেকটা পাচ্ছে, যখন ওই ইন্টারনাল ফিডিং যেটা আমাদের গাট হেলথ, একদম, আর একটা গাট ব্রেন একটা কানেকশন রয়েছে, গাটটা ঠিক থাকাটা খুব জরুরি জিনিস পেশেন্টের। তো সেইখানে টিউবের মাধ্যমে যদি ফিডিংটা পাচ্ছে, পেশেন্ট প্রপার নারিশমেন্ট পেলেই বাস, পেশেন্টের ওষুধ চাই আর খাবার চাই, যার মাধ্যমে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হতে পারে। একদম। তো আইসিইউ তে থাকাকালীন যে একজন রোগী যার স্ট্রোক হোক বা মানে ব্রেন ইনজুরি হয়েছে, সেটা হতে পারে স্ট্রোক রিলেটেড অথবা হেড ইনজুরি রিলেটেড, তো তার ক্ষেত্রে কি কি রকম নিউট্রিশন দরকার এবং কতটা প্রোটিন, কতটা ভিটামিনস, মিনারেলস দরকার, সেগুলো নিয়ে আলোচনা হলো, রাইলস টিউব নিয়ে আলোচনা হলো। এবার পেশেন্ট বাড়ি গেছে,
পেশেন্টকে আমরা রিহ্যাবিলিটেশনের জন্য বাড়িতে পাঠিয়েছি। তো বাড়িতে আপনারা কি কি প্রবলেম ফেস করতে পারেন সেই নিয়ে ম্যাডামকে প্রশ্ন করব, যে রাইলস টিউবের যত্ন কিভাবে নিতে হবে বা রাইলস টিউবে কিভাবে খাবার খাওয়াতে হবে, মাথার পজিশন কেমন থাকবে, এই নিয়ে যাবতীয় প্রশ্ন করব, এবং খাবার খাওয়াতে গিয়ে যদি কোনো কমপ্লিকেশনস হয় সেগুলো নিয়েও প্রশ্ন থাকবে আমার। আচ্ছা, এবার রোগী বাড়ি চলে এসেছে, রোগীর নাকে রাইলস টিউব লাগানো আছে, তো এবার কি করে উনি খাওয়াবেন বা কতটা খাওয়াবেন এটা যদি বলেন। দেখুন, কতটা খাওয়াবেন সেটা তো অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী, আর সেই অনুযায়ী ডায়েটিশিয়ান একটা ডায়েট চার্ট একদম, আপনাদেরকে একদম। বানিয়ে দেবে, প্রপার ক্যালোরি, কতটা প্রোটিন, কতটা যাচ্ছে, কতটা কি দরকার এই হ্যাঁ পেশেন্টের সেই জন্য। অনুযায়ী। এন্ড সেকেন্ড থিং হচ্ছে খাওয়াবেন কি করে। আপনাকে যখন খাওয়াতে হবে কোনো রোগীকে, তো অবশ্যই আগে একটু প্রফেশনাল নার্স মানে যারা আছেন একটু ওনাদের help হেল্প নিতে হবে, নেবেন, একদম। বিকজ ওনাদের থেকে একটু দেখে নিতে হবে শিখে নেওয়া দরকার। কেমন ভাবে তারা খাওয়ায়। তো সেখানে আপনি কিছুটা প্রপ আপ করে নিয়ে রোগীকে মাথার দিকটা তুলে দিয়ে, চেহারাটাকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। একটু মাথাটা তুলে নিলেন, তারপরে একটা জায়গায় খাবার বানিয়ে, মানে মেজারিং গ্লাসে ইউজুয়ালি বানানো হয়, ভালো করে শেক করে খাবারটা বানিয়ে, যাতে কোনো ক্লট না থাকে খাবারের মধ্যে ইজিলি, কারণ টিউবটা যেহেতু খুব তরল সরু থাকে, তরল হ্যাঁ তরল হ্যাঁ, আকারে যেতে তো পারে যাতে সেখানে যাতে কোনো আপনার ক্লট না থাকে, তাহলে কি হবে ওখানে ব্যাপারগুলো ব্লক হয়ে যাবে জিনিসটা একদম। তো ভালো করে যাতে পাস করতে পারে আস্তে আস্তে করে ঢালবেন, লাস্টের দিকে একবার একটু পুরো শুধু জল দিয়ে ফ্লাশ জল দিয়ে করতে flush। লাগে, তাহলে টিউবটাও পেটের সেরকম থাকবে, ভাবে, হ্যাঁ টিউবটা ওরকম ভাবে ভালো করে ক্লিন থাকে, ক্লিন থাকে। তো সেটাকে একটু খেয়াল রাখবেন। কোনো সময় যদি অ্যাসপিরেট করে, মানে টিউব থেকে খাবার বেরিয়ে আসছে, তখন সঙ্গে সঙ্গে থেমে যাবেন, জোর করে খাওয়ানোর জোর করে, চেষ্টা করবেন একদম। না, যতটা উনি নিতে হ্যাঁ, পারবেন ততটাই খাওয়ানো একদম দরকার। সেরকম ভাবে। একদম। আর পেটটা ফুলে আছে কিনা সেটাও দেখিয়ে সেটা, নেবেন হ্যাঁ, ডক্টর, হ্যাঁ। যে যদি কোনো লুজ মোশন হয় সেটাও ডাক্তারের পরামর্শ নেবেন। হ্যাঁ, ওটাও যেমন অনেকের প্রশ্ন থাকে হ্যাঁ। যে আমি খাওয়াচ্ছি কিন্তু লুজ মোশন হচ্ছে, তাহলে কি খাবার বন্ধ করে দেবো, নাকি এর না, সঙ্গে না, কোনো এই খাবারের ফ্রিকোয়েন্সির কোনো সম্পর্ক আছে? এটা কিন্তু হবে না, কারণ দেখুন পেশেন্ট যেহেতু আমাদের মতো রাফেজ টাইপের জিনিস, সবজি ফল, ওই ফাইবার Fiber জাতীয়, হ্যাঁ, হ্যাঁ। খাচ্ছে না, তারা শুধু সলিবল ফাইবারসটা পাচ্ছেন Okay, যেহেতু, okay. তো সেখানে আপনার যে স্টুল পাস যেটা পাস করছে, করছেন, হ্যাঁ, হ্যাঁ। তো সেখানে কিন্তু স্টুলটা কিন্তু আপনার মোটো শক্ত হবে অতটা না, শক্ত হবে না, কনসিস্টেন্সিটা অতটা কনসিস্টেন্সিটা শক্ত হবে না, পাতলাই পাতলাই থাকবে থাকবে সেখানে। একদম। এবার কিন্তু যদি কতবার বেশি থেকে- পাতলা হয় বা কিছু, তখন তো ডাক্তারকে কনসাল্ট হ্যাঁ, করে নেওয়াই উচিত। সে অনুযায়ী ডায়েট চার্টটাও তখন চেঞ্জ হবে, আমরা তখন পেপটাইড বেসড ফর্মুলা দিয়ে ওকে থাকি ওকে ওকে ওকে। সেখানে। তো এইরকম জিনিস। তো আরেকটা জিনিস যেটা অনেকে বলেন যে পেট ফেপে যাচ্ছে, তাহলে কি আমি বেশি খাইয়ে ফেলছি, বা তখন কি খাবারের পরিমাণটা কমানো দরকার, এরকম কিছু, বা বমি করছে, বা রাইলস টিউবে আমার একটু রেসিডিউ থেকে যাচ্ছে, সেই রকম কিছু মানে টিপস যেটা ওনারা ফলো করতে পারেন বাড়িতে। দেখুন, খাওয়ার মধ্যে চেষ্টা করবেন যে 1 ঘন্টা করে করে গ্যাপ দিয়ে খাবারগুলো Gap দেওয়ার খুব দিতে, দরকার। দরকার হলে 1 ঘন্টা করে গ্যাপ দিয়ে মোটামুটি সারাদিনে হয়তো 10 থেকে 12 বার খাবার দিলেন ম্যাক্সিমাম, বা এরকমও হতে পারে যে রাত্রের দিকে আমাদের গাট যে কাজটা থাকে, গাটের যে কাজটা, ওইটা একটু রেস্ট Rest দেওয়ার দেওয়া, জন্য একদম। মোটামুটি 4 ঘন্টা গ্যাপেরও দরকার গ্যাপ হতে পারে, একদম। 4 থেকে 6 ঘন্টা। তো একটু পেট ফেপে থাকলে বা খাবারে যদি একটু অ্যাসপিরেট করছে, তো বেশি বেশি করে ফিড করাবেন না, আপনি ওই গ্যাপটাকে বজায় রাখুন, তার সঙ্গে ডাক্তারের পরামর্শও নিন। অনেক সময় আমরা দেখে থাকি হ্যাঁ। যে পটাশিয়ামটা যদি কমে যায়, হুম, সেক্ষেত্রেও গাট মোটিলিটিটা কমে যায়, এবং তখন পেট ফাঁপা বা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসগুলো হতে পারে। এটা বা অনেক সময় অ্যান্টিবায়োটিক চলে এত, হুম, হুম, হুম। তো তার জন্য কিন্তু এই লুজ টুল বা পেট ফাঁপা এই জিনিসগুলো হতে আচ্ছা, পারে। হ্যাঁ। অনেক সময় আমরা দেখে থাকি যে এরকম রাইলস টু ফিডিং যাদের বাড়িতে হচ্ছে, তাদের ফুসফুসে অনেক সময় খাবার চলে যাচ্ছে, বা ফ্রিকুয়েন্ট চেস্ট ইনফেকশনস হচ্ছে। হুম, হুম। তো এটা থেকে কিছু মানে টিপস দেবেন যাতে বাঁচা যায় এই প্রবলেম থেকে? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, এইগুলোতে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, বিকজ যেহেতু পেশেন্ট নিজে সচেতন নয়, একদমই। তো যিনি খাওয়াচ্ছেন তাকে একটু ট্রেন্ড হলে ভালো। তো খাওয়ানোর সময় পেশেন্টকে, যেটা আগেও বললাম আমি, বেডটাকে একটু উঁচু রাখতে হবে, বা বালিশটা প্রপ আপ করে দিতে হবে। হ্যাঁ একটু উঁচু রাখবেন খাওয়ানোর অ্যাঙ্গেলটা, আর তাড়াহুড়ো করে খাবেন না, সেকেন্ড থিং। এন্ড থার্ড থিং হচ্ছে খাইয়ে একদম জাস্ট ফ্ল্যাট করে শুয়ে দেবেন না। আচ্ছা আচ্ছা। এর ফলে সরাসরি সেখানে ফুসফুসে যাওয়া মানে খাবারটা অ্যাটলিস্ট আমরা এই মানে খাবারটা পাকস্থলীতে হ্যাঁ, যাক বা তারও নিচে নামুক, একটু তারপরেই time শুয়ে দিয়ে যাওয়া তারপর। দরকার। একদমই একদম। আরেকটা জিনিস থাকে যে এই তো খাওয়ানো হচ্ছে, মানে ওনারা খাওয়াচ্ছেন বাড়িতে, বাড়ির লোক শিখে গেছে, নার্স বা আয়া দিদির থেকে, কিন্তু প্রপার যে নিউট্রিশন পেশেন্ট পাচ্ছে কিনা সেটা কি করে বুঝবো, সেটা অ্যাসেস কি করে করবে বাড়ির লোক, যে তারা এসে ডাক্তারবাবুকে বলবে যে হ্যাঁ আমার পেশেন্টের এই হয়েছে, উনি কি প্রপার নিউট্রিশন পাচ্ছেন, মানে কি দেখে বোঝা সম্ভব
বাড়ির লোকের পক্ষে? দেখুন, সেখানে একটু নিজের চোখকে দিয়ে একটু বোঝাতে হবে হ্যাঁ, যে পেশেন্টকে কেমন অবস্থাতে উনি হসপিটাল থেকে এসেছে। এনেছিলেন। এবার সেইখান থেকে যদি দেখছেন যে ধীরে দিন দিন হয়তো ওনার ওজনটা হ্রাস আরো পাচ্ছে, কমে যাচ্ছে। হ্যাঁ, একটু চোখের আন্দাজে একটু বুঝতে হবে সেখানে ওজনের ব্যাপারটা। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে দেখতে হবে বারবার ওনার ইনফেকশন হচ্ছে Infection কিনা, মানে immunity-টাও কমে যাচ্ছে, হ্যাঁ, এরপর nutrition ইমিউনিটি অভাবে। কমে যায়। একদম। থার্ড থিং হচ্ছে ওনাকে দেখতে হবে ওনার বেড সোর হচ্ছে কিনা, বা সেটা আরো কত বাড়ছে ডিগ্রি কিনা। অফ বেড সোর হয়ে যাচ্ছে, এক্সট্রা বাড়ছে কিনা, সেই সব জিনিসগুলো দিয়ে আমরা এইসব পয়েন্টস গুলো হ্যাঁ, দেখলেই বাড়ির লোক বুঝতে তখন পারবো। ডাক্তারবাবুকে ইনফর্ম করবে এবং ডাক্তারবাবু নেক্সট স্টেপ নেবে। সেটাই। ঠিক তো ঠিক আছে, এবার আমরা নেক্সট সেগমেন্টে যাচ্ছি যে ডায়েটিশিয়ান খুব ভালো ডায়েট চার্ট বানিয়ে দিয়েছে, বাড়ির লোক খুব ভালো করে খাইয়েছে হুম, এবং পেশেন্ট অনেকটা সুস্থতার পথে এগিয়ে গেছে। মানে আগে পেশেন্টের চেতনা অতটা ছিল না, এখন পেশেন্ট চেতনা ফিরে পাচ্ছে এবং উনি অল্প অল্প করে মুখে খাবারও খাচ্ছেন। এবার আমি আপনার থেকে জানতে চাইবো মানে হোম বেসড কি কি খাবার এই সব রোগীকে দেওয়া যেতে পারে, মানে বাড়িতেই যাতে বানিয়ে নিয়ে খাবারটা দেওয়া যেতে পারে, এবং যে কখন কিভাবে আমরা এই সুইচটা করব যে রাইলস টিউব ফিডিং থেকে ওরাল ফিডিং এ, সেই জায়গাটা যদি বলেন একটু। দেখুন, রাইলস টিউবে তো পেশেন্ট তখনই থাকছে যখন পেশেন্ট একদম অবচেতন অবস্থায়। এবার ধীরে ধীরে যখন পেশেন্ট কনসিয়াস হচ্ছে, তো সেখানে রাইলস টিউবটা হট করে রিমুভ না করে আগে থাকতে একটু শুরু করবেন যে মুখে খাওয়ানো। তবে হ্যাঁ, একদম তরল পদার্থ ট্রাই করবেন না, মানে জল জাতীয় জিনিস, এতে কি হয় পেশেন্টের অ্যাসপিরেট করার ব্যাপারটা চলে আসে, চলে যাওয়ার চান্সটা বেড়ে হ্যাঁ। যায়। তো সেই জন্য চেষ্টা করবেন একটু কোনো ঘন লিকুইড বা একটু কোনো পেস্ট করা ডায়েট এইগুলো দিয়ে আগে স্টার্ট করতে। ওকে, মানে কি রকম যদি প্রথমের কিছু দিকে- উদাহরণ দেন, খিচুড়ি বা হ্যাঁ, সুজি এগুলো খিচুড়ি দেওয়া যেতে পারে, সুজি পায়েস দেওয়া যেতে পারে, তারপরে হচ্ছে আপনার ধরুন যে কোনো ফ্রুট জুস দিলেন, একটু হ্যাঁ, ঠিক ঠিক করে হ্যাঁ হ্যাঁ গ্রেট করে নিয়ে বা ম্যাশ করে নিয়ে সে অবস্থায় দিলেন, বা কোনো কিছু ভেজিটেবল পিউরি বানিয়ে দিয়ে। তবে চেষ্টা করবেন এরকম কোনো জিনিস না দিতে যেটা তার হজম হবে না, ওকে। কারণ অতিরিক্ত স্পাইস বা এমন কোনো রাফেজ জাতীয় জিনিস, কারণ পেশেন্ট যেহেতু মোবিলিটি অবস্থাতে হ্যাঁ নেই, হ্যাঁ হ্যাঁ তো এমন জিনিস দিতে হবে যেটা পেশেন্ট ইজিলি ডাইজেস্ট করতে করতে পারবে। পারেন। একদম। তো সেরকম ভাবে অবস্থায় একটা তা প্রত্যেক আপনাকে যদি ঘন- বলা হয় যে 5টা আপনি এরকম অপশন দিন, 5টা যেটা অনেক বাড়ির লোক যারা বাড়িতে আমাদের বাঙালি পরিবার বা ধরুন ওয়েস্ট বেঙ্গলের যারা, তারা বানিয়ে এইসব পেশেন্টকে খাবার খাওয়াতে পারবে, হুম, সেরকম যদি 5টা আপনি জিনিস বলেন, আপনি দুটো তো বলেই দিলেন, খিচুড়ি সুজি, আর যদি হ্যাঁ, কিছু বলেন খিচুড়ি সুজি মানে আপনি খিচুড়ির মধ্যেও কিন্তু অল্প একটু ভেজিটেবলস অ্যাড করতে পারেন, করা যেতে পারে। ঠিক ওকে আছে? ওকে তো সেইটা। 3 নম্বর বলা যেতে পারে হচ্ছে কোনো ফলকে পেস্ট করে দেওয়া, যেমন আপেল। পেঁপে হতে পারে, আপেল সেদ্ধ আপেল করে হতে দেওয়া যেতে পারে। পারে, নাশপাতি সেদ্ধ করে দেওয়া যেতে ওকে পারে, ওকে বা কলা ম্যাশ করে দেওয়া যেতে পারে, এই সমস্ত ফলগুলো। দেন আপনার খিচুড়ির পরে হচ্ছে ধরুন চিকেন স্টু বা ফিশ স্টিউ, এটা আপনি পেস্ট করে পুরো দিতে পারেন, টেস্ট করে নেওয়া যায়। অথবা তার সঙ্গে হচ্ছে দই দিতে পারেন, যেটা আমাদের প্রোবায়োটিক্স থাকে, Probiotics আমাদের plus protein, কিন্তু প্রোটিনটা হ্যাঁ, খুব প্রোটিন থাকছে, protein। ম্যাগনেসিয়াম থাকছে একদম। এগুলোর মধ্যে, তো আমাদের গাট ব্যাকটেরিয়া গুলোকে মানে আরো যদি কারো বাড়ায়। পাতলা পায়খানা হয় সেটাকেও টেক কেয়ার সেক্ষেত্রে করবে। দই খুব মারাত্মক একদম, রকমের একদম, ইম্পর্টেন্ট জিনিস। তো 5টা একদম অপশনস আমরা নিয়ে আলোচনা করলাম। তো তারপরে আপনি যেটা বললেন যে আস্তে আস্তে আমাদের তখন রাইস হ্যাঁ, ধীরে ধীরে যখন মুখের খাবারের ডেলি রুটিন পরিমাণটা অনুযায়ী চলে আসবে তখন একদম খাবারটা। পরিমাণটা যখন বেড়ে গেল, তখন আস্তে আস্তে মুখে খাওয়ানো শুরু হলো। হুম, হুম। তো এতক্ষণের আলোচনায় আশা করি আপনারা এই আপনাদের ক্রিটিক্যালি ইল পেশেন্টদের কি খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, কতটা খাওয়াবেন, সবকিছু প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো এরকম যদি আরো কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। একদমই, যদি কিছু ডায়েট রিলেটেড বা এই সংক্রান্ত কোনো রকম কোনো সাহায্যের দরকার পড়ে, কারণ যেহেতু রোগীর সঙ্গে শুধুমাত্র পথ্য নয়, মেডিসিন নয়, ডায়েটটাও কিন্তু সম পরিমাণ ইম্পর্টেন্ট থাকে একটা পেশেন্টকে সুস্থতার পথে নিয়ে যাওয়ার জন্য, তাই অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। একদম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।